আচ্ছা মেয়েরা দেখো, আজ আমরা শুরু করব হিসাব নিকাশের ভিত্তি, যেটা নগদ ভিত্তিক, বকেয়া ভিত্তিক এবং মিশ্র ভিত্তিক। দ্যাট ইজ বেসিস অফ অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস, অ্যাকচুয়াল বেসিস অ্যান্ড মিক্সড বা হাইব্রিড বেসিস। বলছে যে যখন কোনো প্রতিষ্ঠানের হিসাব নিকাশের কাজ করা হয় তখন একটা নির্দিষ্ট ভিত্তির ওপর নির্ভর করে সেটা করা হয়। হ্যাঁ, এর ভিত্তির মোটামুটি আমরা জানি যে দু রকমের হয়। একটা হচ্ছে নগদ ভিত্তিক, দ্যাট ইজ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, অ্যান্ড বকেয়া বেসিস বা অ্যাকচুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান নগদ ভিত্তিতে তার হিসাব নিকাশের কাজ করে, আর কোনো প্রতিষ্ঠান এই বকেয়া ভিত্তিতে হিসাব নিকাশের কাজ করে। এখন আমরা দুটো পদ্ধতিই দেখব। আর কখনো কোনো প্রতিষ্ঠান আবার তার প্রাপ্তির হিসাবটা নগদ ভিত্তিতে করলেও প্রদানের হিসাবটা বকেয়া ভিত্তিতে অনুসরণ করে, মানে দুটোই পদ্ধতিই ইউজ করে। তাকে বলা হয় মিশ্র ভিত্তিক বা হাইব্রিড বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে আমরা বুঝতে পারলাম দুটো বেসিস হয়, একটা হচ্ছে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, একটা অ্যাকচুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে মিক্সড বেসিস অফ অ্যাকাউন্টিং। তো আমরা খুব ডিটেলে এই ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাকচুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংটা পড়ব। দেখো, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংয়ে কী করা হয়, যে ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয় নির্ধারণে শুধু নগদ অর্থের আদান এবং নগদ অর্থের প্রদানকে বিবেচনা করা হয় তাকে বলা হয় নগদ ভিত্তিক হিসাব নিকাশকরণ। হ্যাঁ, যেখানে নগদে আয় হলে সেটাই আয়, আর নগদে যখন ব্যয় করা হয়, প্রদান করা হয়, তখন সেটাই ব্যয়। হ্যাঁ, ধরো অর্থ প্রাপ্য হয়েছে কিন্তু তা নগদে পাওয়া যায়নি, সেটা কিন্তু আয় হিসেবে গণ্য হবে না। মানে নগদে হাতে পেলে তবেই আয়, আর নগদে হাত থেকে খরচ করলে তবেই ব্যয়। কিন্তু কোনো টাকা প্রাপ্য হয়েছে বছরে কিন্তু পাওয়া যায়নি, সেটা নগদে পাওয়া যায়নি, তাহলে কিন্তু সেটা আয় হিসেবে গণ্য হবে না। আবার তেমনই যদি কোনো ব্যয় প্রদেয় হয় কিন্তু সেটা নগদে প্রদান করা না হয়, তাহলে সেটাও ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত হবে না। যেমন ধরো বলা যেতে পারে, যে একটা উদাহরণ রয়েছে তোমাদের বইতে, কোনো ক্লাবের সদস্য সংখ্যা 50 জন, প্রত্যেককে বছরে 100 টাকা করে চাঁদা দেয়। যদি একটা কোনো নির্দিষ্ট বছরে 47 জন চাঁদা দেয়, তাহলে বৎসরান্তে 3 জনের চাঁদা বকেয়া থাকছে। সেক্ষেত্রে কিন্তু নগদ ভিত্তি হিসেবে চাঁদা বাবদ আয় হবে ওই 47 × 100, 4700 টাকা। আর যে 3 জন দেয়নি তার কাছ থেকে যে 300 টাকা প্রাপ্য আছে সেটা কিন্তু আয় হিসেবে ওই বছরে অন্তর্ভুক্ত হবে না। কেন হবে না? যেহেতু ওটা নগদে পাওয়া যায়নি। আর যখন ব্যয়ের ক্ষেত্রেও দেখো, ধরো প্রতি মাসে একটা প্রতিষ্ঠানের অফিস ভাড়া বাবদ ব্যয় হচ্ছে 500 টাকা। এক্ষেত্রে কোনো একটা বছরে যদি 11 মাসের ভাড়া প্রদান করা হয়, তাহলে বাকি 1 মাসের ভাড়া যদি বকেয়া থাকে, তাহলে কিন্তু বাড়ি ভাড়া বাবদ ব্যয়টা ওই 500 × 11, দ্যাট ইজ 55, মানে 5500 দেখাতে হবে ব্যয়টা। 12 মাসে যে 6000 টাকা সেটা দেখাতে হবে না, কারণ 1 মাসের টাকা ভাড়া দেওয়া হয়নি বকেয়া, তাহলে সেটা অন্তর্ভুক্ত করা হবে না। তো এটা কি তোমাদের মনে হয় খুব মানে ঠিকঠাক ব্যাপার? না, এটা কিন্তু মানে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বা আর্থিক ফলাফলের সঠিক চিত্রটা দিচ্ছে না। যেহেতু দেখো, আয় যেটা ক্যাশে হচ্ছে সেটাই শুধু ধরছে, কিন্তু যেটা প্রাপ্য আয় সেটা ধরছে না। ব্যয়ের ক্ষেত্রেও যেটা শুধু ক্যাশে প্রদান করা হচ্ছে সেটাই ধরা হচ্ছে, কিন্তু প্রদেয় ব্যয়টা ধরা হচ্ছে না। এর দ্বারা কিন্তু প্রতিষ্ঠানের প্রকৃত আয় ব্যয়ের চিত্রটা প্রকাশ পায় না। হ্যাঁ, তো এই জন্যে এটা হচ্ছে খুব সহজ সরল। অবভিয়াসলি যেটা ক্যাশে এলো সেটাই শুধু আয়, আর যেটা ক্যাশে প্রদান করা হলো সেটাই ব্যয়। সেই জন্য এটা খুব সহজ সরল পদ্ধতি, কিন্তু এটা আইনের চোখে গ্রহণযোগ্য নয়। যেমন যৌথ মূলধনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এই নগদ ভিত্তিক হিসাব নিকাশ গ্রহণযোগ্য নয়, যেহেতু এটাতে ওই সমস্ত প্রাপ্য প্রদেয়টাকে কনসিডার করা হয় না। তার ফলে বলা হয় যে এটা দ্বারা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থাটা নিরূপণ করা যাচ্ছে না। আরেকটা হচ্ছে দেখো, প্রাপ্য প্রদেয় ভিত্তিক হিসাব নিকাশ। যে ভিত্তিতে প্রতিষ্ঠানের আয় ও ব্যয় নির্ধারণে শুধু নগদ অর্থের আদান প্রদানকেই বিবেচনা না করে সেই সঙ্গে প্রাপ্য ও প্রদেয় আদান প্রদানকেও বিবেচনা করা হয়, তাকেই বলা হয় বকেয়া ভিত্তিক হিসাব নিকাশকরণ, মানে অ্যাকচুয়াল বেসিস। এই ভিত্তিতে কোনো নগদ অর্থ পেলেই যে তাকে হিসেবের অন্তর্ভুক্ত করা হবে শুধু তাই নয়, কিন্তু সেই সঙ্গে সংশ্লিষ্ট বছরে যেটা ধরো তোমার প্রাপ্য হয়েছে সেটাও ধরতে হবে, এবং ব্যয়ের ক্ষেত্রে যেটা প্রদেয় হয়েছে সেটাও ব্যয় করতে হবে। হ্যাঁ, মানে নগদে যদি যে টাকাটা তুমি পাওনি কিন্তু সেটা প্রাপ্য, সেটাও এবছরের আয়, আর নগদে যেটা তুমি প্রদান করোনি কিন্তু যেটা আউটস্ট্যান্ডিং আছে, প্রদান করতে হতো, সেটাও এবছরের ব্যয়ের মধ্যে ইনক্লুড করতে হবে। যেমন ধরো এখানে বলেছে, ধরো কোনো ক্লাবের মোট সদস্য সংখ্যা 100 জন, প্রত্যেকে 50 টাকা করে বাৎসরিক চাঁদা দিতে হবে। এবার বকেয়া ভিত্তিতে কিন্তু মোট চাঁদা বাবদ আয়টা তোমাকে ওই 100 × 50, 5000ই ধরতে হবে। এর মধ্যে হয়তো সবাই দেয়নি, হয়তো 4-5 জন দেয়নি, হয়তো ধরো 50 জনের মধ্যে 45 জন দিয়েছে বা 47 জন দিয়েছে, কিন্তু বাকি যে 3 জন বা 5 জন আছে তাদের টাকাটাও কিন্তু অ্যাক্রুড বলে তোমাকে ধরে পুরো টোটাল আয়টা প্রতিষ্ঠানে সেই বছরের তোমার চাঁদা বাবদ আয় কিন্তু
কিন্তু 5,000 টাকাই দেখাতে হবে। ব্যয়ের ক্ষেত্রেও দেখো, যদি বলা হয় ওই যে 1,000 টাকা করে মাসিক ভাড়া, তাহলে 11 মাসের ভাড়া প্রদান করলেও তোমার যে 11,000 টাকা ব্যয় দেখালে হবে না, 11,000 প্লাস ওই 1 মাসের যে ভাড়াটা ধরো আউটস্ট্যান্ডিং আছে সেটা ধরে পুরো ব্যয়টা, ভাড়া বাবদ ব্যয়টা কিন্তু 12,000 টাকাই দেখাতে হবে। তো কি বলছে যে হিসাব নিকাশকরণে এই বকেয়া ভিত্তিক হিসাব নিকাশ একটু জটিল, কিন্তু এটাই আইনের চোখে গ্রহণযোগ্য হিসাব ব্যবস্থা। বুঝতে পেরেছো? এখানে ওই সমস্ত মানে যেগুলো প্রাপ্য, প্রদেয়, আয়, ব্যয়কে সব কনসিডার করা হয়। হ্যাঁ, এটার দ্বারাই কিন্তু প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল প্রকাশিত হয়। তোমরা ভাবো না যে টাকাটা প্রাপ্য হয়েছে কিন্তু পেলাম না, যেহেতু নগদে পেলাম না সেটা আয় নয়, আর যেহেতু নগদে প্রদান করলাম না সে বছরেরই ব্যয়, কিন্তু সেটাকে ব্যয় হিসেবে ধরলাম না, তাহলে কি সেটার মাধ্যমে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক চিত্রটা প্রকাশ পাবে না। তো সেই জন্য প্রতিষ্ঠানের সঠিক আর্থিক চিত্র কিন্তু এই অ্যাক্রুয়াল বেসিসের মাধ্যমেই প্রকাশিত হয়। তো এই জন্যে এইটাই সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। আর আরেকটা হচ্ছে মিশ্র পদ্ধতি, যেটা আমি তোমাদের বললাম, এটা শুধু ডেফিনেশনে আসে, যেখানে ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস দুটোরই ব্যবহার হয়। সাধারণত আয়ের ক্ষেত্রে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংটাকে ধরা হয়, আর ব্যয়ের ক্ষেত্রে ওই অ্যাক্রুয়াল বেসিস বা বকেয়া ভিত্তিতে হিসাব নিকাশ করা হয়। দুটো ভিত্তিকে একসাথে কনসিডার করা হয় বলে এটাকে বলা হয় মিশ্র বেসিস, হাইব্রিড বা মিক্সড বেসিস অফ অ্যাকাউন্টিং। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমরা এই যে তোমাদের ফাইনাল অ্যাকাউন্টস করবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করবো, সব কিন্তু আমরা এই অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংয়ে করবো, যেখানে আমরা প্রাপ্য এবং প্রদেয়কে কনসিডার করব। তেমনই আমরা অগ্রিম প্রাপ্ত বা অগ্রিম প্রদত্তগুলোকেও কনসিডার করব। মানে মোট কথা অ্যাক্রুয়াল বেসিসে আমরা শুধু সেই বছরের আয়টুকুই ধরবো। যদি সেই বছরেরটা হাতে পাওয়াও যায় ধরবো, প্রাপ্য হলেও ধরবো, কিন্তু অন্য বছরেরগুলো যদি এই বছরের আয়ের মধ্যে ঢুকে থাকে সেগুলোকে আবার মাইনাস করব। এইভাবেই আমরা কিন্তু অ্যাকাউন্টিং করবো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস বা বকেয়া ভিত্তিক হিসাব নিকাশ করো। কেমন? ওকে, আচ্ছা দেখো এবার আমি পড়াবো নগদ ভিত্তিক আর প্রাপ্য প্রদেয় ভিত্তিকের পার্থক্য। হ্যাঁ, ডিফারেন্স বিটুইন ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। যদিও এটা পুরোটাই থিওরি, আমি তোমাদের অডিও পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাকাউন্টিংয়ের পুরো কনসেপ্টটাই এর ওপর দাঁড়িয়ে আছে। মানে আমরা যা অ্যাকাউন্টিং করব সবটুকুই কিন্তু এই যে আমরা আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণ করব, সব কিন্তু আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তাই জন্য হোয়াট ইজ ক্যাশ বেসিস অ্যান্ড হোয়াট ইজ অ্যাক্রুয়াল বেসিস, এই কনসেপ্টটা খুব বেশি ক্লিয়ার হওয়া দরকার। তো ওই জন্য আমি একেবারে ভিডিও করে পাঠাচ্ছি, যাতে তোমরা ব্যাপারটা ভালো করে বোঝো, দেখো, পড়ো। ঠিক আছে? দেখো ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংয়ে কী করা হয়, এই ভিত্তিতে কেবলমাত্র নগদ অর্থপ্রাপ্তিকে মানে যে একটা হিসেবকালে যদি নগদে যে টাকাটা পাওয়া হচ্ছে সেটাকেই সেই বছরের আয় হিসেবে গণ্য করা হয়। আর প্রাপ্য প্রদেয় ভিত্তিতে কেবলমাত্র কোনো নির্দিষ্ট হিসেবকাল সম্পর্কিত আয়গুলিকে, সেগুলো নগদে পাওয়া যাক বা না যাক, সেটা নগদে পাওয়া যাক বা প্রাপ্য হোক, সবটাই ধরা হয়। তাহলে ক্যাশ বেসিসে শুধু যেটা নগদে পাওয়া যায় সেটাই সেই বছরের আয়, কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে কি সেই বছরের আয়টা কোনো একটা পার্টিকুলার হিসেবকালে যেটা নগদে পাওয়া গেছে প্লাস যেটা প্রাপ্য হয়েছে পুরোটাই সে বছরের আয়। তাহলে এটা সবচেয়ে বেশি রিয়ালিস্টিক, অবভিয়াসলি এটাই কারেক্ট। হ্যাঁ, তারপরে নগদ ভিত্তিকে ব্যয়ের ক্ষেত্রেও তাই, যে কেবলমাত্র যে নগদে প্রদানগুলোকেই সেই বছরের ব্যয় হিসেবে গণ্য করা হয়, কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে কি কোনো নির্দিষ্ট হিসেবকাল সংক্রান্ত ব্যয়গুলি সেগুলো নগদে প্রদান করা হোক বা প্রদেয় হোক, দুটোইকেই ধরতে হবে। যেটা নগদে প্রদান করা হয়ে গেছে বা যেটা প্রদেয় আছে, মানে আউটস্ট্যান্ডিং, এখনও দেওয়া হয়নি কিন্তু দিতে হবে, সেটাও কিন্তু সে বছরের ব্যয় হিসেবে ধরতে হবে। তারপরে কি, নগদ ভিত্তিতে কোনো হিসেবকালে যে আর্থিক ফলাফল নির্ণয় করা হয় তা সঠিক ও যথার্থ হয় না, তাই জন্য তার বিশ্বাসযোগ্যতা কম। অবভিয়াসলি হ্যাঁ, নগদ ভিত্তিতে কি সঠিক ও যথার্থ হবে? শুধু তো ক্যাশে পাওয়া যাচ্ছে সেটুকু ধরছো, সবসময় তো ক্যাশে কি সব পাওয়া যাবে এমন তো নয়। আমাদের ব্যবসা যত বড় হয় তত তো ট্রানজ্যাকশান ক্রেডিটে হয়, অনেক সময় প্রাপ্য টাকা পরের বছর পাওয়া যায়, এবছরের প্রাপ্য টাকা, তাহলে সেগুলো ধরা হচ্ছে না এবছরের আয়, সেই জন্য সেটা প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করতে পারে না। তার ফলে এটার রিলায়াবিলিটি, বিশ্বাসযোগ্যতাটা কম হয়। আর অ্যাক্রুয়াল বেসিসে কি হয়, কোনো হিসেবকালে যে আর্থিক ফলাফল নির্ণয় করা হয় তা সঠিক ও যথার্থ হয়। ঠিক আছে? এটা তোমরা এর অসুবিধের পয়েন্ট আর এখানে এর সুবিধের পয়েন্টেও লিখতে পারবে। আর ক্যাশ বেসিসে কি হয়, এই হিসেবকালের শেষের যে আর্থিক অবস্থা নিরূপণ করা হয় ক্যাশ বেসিসে, সেটাও যথার্থ হয় না। এই পদ্ধতিটাতেই তো ভুল আছে। আর এই পদ্ধতিতে হিসাবকালের শেষে যে আর্থিক অবস্থা নিরূপণ করা হয় তা যথার্থ হয়।
ক্যাশ বেসিসটা কি, যে সকল প্রতিষ্ঠানের সমস্ত বা অধিকাংশ লেনদেন নগদে চলে সেখানে এই পদ্ধতিটা যুক্তিযুক্ত, আর যে সকল প্রতিষ্ঠানে নগদের সাথে ধারে লেনদেন চলে সেখানে এই অ্যাক্রুয়াল বেসিসটা যুক্তিযুক্ত। আর প্রতিষ্ঠান যত বড় হবে ততই কিন্তু এই অ্যাক্রুয়াল বেসিসটাই প্রযোজ্য হবে। আর কোম্পানিজ অ্যাক্টেও কিন্তু এই পদ্ধতিটাকেই গ্রহণযোগ্য করা হয়েছে। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানি বা অন্যান্য বিধিবদ্ধ সংস্থার ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে হিসাব নিকাশ আইনানুগ নয়। যে বললাম বড় বড় কোম্পানিতে এটা গ্রহণযোগ্য নয়। যৌথ মূলধনী কোম্পানি এবং অন্যান্য বিধিবদ্ধ সংস্থার ক্ষেত্রে এই পদ্ধতিতে হিসাব নিকাশটাই বাধ্যতামূলক। ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং সহজ সরল, এটা স্বল্প জ্ঞানসম্পন্ন ব্যক্তি এটা রাখতে পারবে, এতে তো কোনো অসুবিধে নেই। টাকা ক্যাশে এলে তবেই আয়, টাকা ক্যাশে প্রদান করা হলে তবেই ব্যয়, এটা অনেক ইজি পদ্ধতি। তাই জন্যে কম নলেজের লোকরাও এই পদ্ধতিতে হিসাব রাখাস রাখতে পারবে। কিন্তু যৌথ পদ্ধতি যেটা তোমার অ্যাক্রুয়াল বেসিস বা প্রাপ্যপ্রদেয় ভিত্তি, সেই পদ্ধতিটা খুব জটিল এবং শ্রমসাধ্য। হ্যাঁ, এর জন্য হিসাব নিকাশ করতে দক্ষ ব্যক্তিগণকে এই হিসাব নিকাশের দায়িত্ব দিতে হয়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ক্যাশ বেসিসে কোনো বকেয়া আয়, অগ্রিম প্রদত্ত আয়, অগ্রিম প্রদত্ত ব্যয়, এগুলোর কোনো মিলকরণ বা অ্যাডজাস্টমেন্টের দরকার হয় না। ক্যাশ বেসিসে কোনো অ্যাডজাস্টমেন্ট করা হয় না, যা হাতে পাওয়া গেল তাই আয়, যা হাত থেকে বেরোলো তাই ব্যয়, কোনো নো অ্যাডজাস্টমেন্ট। প্রাপ্য, প্রদেয়, আগাম, অগ্রিম প্রাপ্ত, অগ্রিম প্রদত্ত কোনো অ্যাডজাস্টমেন্ট এখানে করা হয় না। এই পদ্ধতিতে কিন্তু অনেক বকেয়া আয়, ব্যয়, অগ্রিম প্রদত্ত ব্যয়, অগ্রিম প্রদত্ত আয়, এই সমস্ত বিষয়ে মিলকরণ করার প্রয়োজন হয়, অ্যাডজাস্টমেন্ট নিডেড। আচ্ছা, তোমার অ্যাক্রুয়াল বেসিসে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হয়। ধরো কোনো একটা বছরে ওই যে বললাম যে 12 মাসের ভাড়া 1000 করে 12,000 টাকা দেওয়ার কথা, তুমি দিয়েছো 11 মাসে, তাহলে 11,000 টাকা দিয়েছো, তাহলে 1,000 টাকা তো দাওনি, কিন্তু তোমাকে খরচে দেখাতে হবে 11,000 পেড করেছো প্লাস অ্যাড আউটস্ট্যান্ডিং রেন্ট বলে 1,000 দেখিয়ে 12,000 টাকাই তোমাকে রেন্টের খরচ দেখাতে হবে। তাহলে এই অ্যাডজাস্টমেন্টগুলো তোমাকে অ্যাক্রুয়াল বেসিসে করতে হবে, এবং আমরা সমস্ত অ্যাকাউন্টিংই অ্যাক্রুয়াল বেসিসেই করবো। সেই জন্য আমি এটা এত ভালো করে পড়ানোর চেষ্টা করলাম উইথ ভিডিও। তোমরা ভালো করে পড়বে, বুঝবে, ভিডিও বারবার দেখবে, বইতে পড়বে, তারপরে আমাকে প্রশ্ন করবে ক্লাসে, কেমন? ওকে। আচ্ছা দেখো, আমি তোমাদের ওই 3টে বেসিস অফ অ্যাকাউন্টিং, দ্যাট ইজ ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস অ্যান্ড হাইব্রিড বেসিসটা একটা অঙ্ক দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, মিস্টার বিজয় গুপ্তা সাপ্লাইজ দ্য ফলোয়িং ইনফরমেশন রিগার্ডিং হিজ ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার 2018-19। বলেছে দেখো, এক্সপেন্সেস পেড 4 লাখ, এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স 1 লাখ, আর এক্সপেন্সেস নট ইয়েট পেড 50,000। মানে ওই 18-19 সালে অ্যাকচুয়ালি এক্সপেন্স পেড করেছে 4 লাখ টাকা, মানে ক্যাশে পেড করেছে 4 লাখ টাকা। আর এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স মানে ওই বছরে পেড করেছে। অ্যাডভান্স মানে কি, তাহলে ওটা নেক্সট ইয়ারের টাকাটা এই বছরে পেড করেছে, তাই জন্য বলছে পেড ইন অ্যাডভান্স। আর এক্সপেন্সেস নট ইয়েট পেড মানে এবছরের এক্সপেন্স কিন্তু এখনও পেড করা হয়নি, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং, সেটা হচ্ছে 50,000 টাকা। ঠিক তেমনই ইনকাম রিসিভ করেছে 6 লাখ টাকা, মানে ক্যাশে রিসিভ করেছে 6 লাখ টাকা। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স করেছে 75,000 টাকা, তার মানে এই বছরে অ্যাডভান্স রিসিভ করা মানে তাহলে এটা আগামী বছরের আয়টা এই বছর রিসিভ করেছে। আর ইনকাম নট ইয়েট রিসিভ মানে এই বছরের আয়টা এখনও রিসিভ করেনি, তার মানে অ্যাক্রুড ইনকাম, দ্যাট ইজ 60,000 টাকা। তোমাকে বলেছে যে নেট ইনকাম বা প্রফিট বার করো ক্যাশ বেসিসে, অ্যাক্রুয়াল বেসিসে আর হাইব্রিড বেসিসে। দেখো, আমি সেটা ক্যাশ বেসিসে করেছি। ক্যাশ বেসিসে তো পরিষ্কার তোমাদের শিখিয়ে দিয়েছি যে যা অ্যামাউন্টটা, যে টাকাটা এবছর হাতে ক্যাশে আসবে, দ্যাট ইজ ইনকাম রিসিভ, সেটুকুই ইনকাম। তো তাহলে এখানে ইনকাম রিসিভড এবছরে কত বলেছে, দেখো ইনকাম রিসিভ বলেছে হচ্ছে 6 লাখ টাকা, তাহলে ইনকাম রিসিভ 6 লাখ টাকা। এবার যেটা ইনকাম প্রাপ্য কিন্তু পাওয়া যায়নি সেগুলো তো ক্যাশ বেসিসে আসবে না, তাহলে যে শুদ্ধ ইনকাম যেটুকু রিসিভ করেছে 6 লাখ টাকা সেটা দেখালাম। আর এক্সপেন্সেসের মধ্যে যে টাকাটা শুধু পেড করেছে এই বছরে ক্যাশে, দ্যাট ইজ সেটা দিলাম। তাহলে ইনকাম থেকে এক্সপেন্সেস বাদ দিয়ে আমি প্রফিট পেয়ে গেলাম 2 লাখ টাকা, এটা ক্যাশ বেসিস। এটা ভেরি সিম্পল। সেখানে আমি তোমাদের বলেই দিয়েছিলাম যা ক্যাশে এবছর পাওয়া যাবে দ্যাট ইজ এবছরের ইনকাম আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। আর এক্সপেন্সেসের ক্ষেত্রে যেটা ক্যাশে পেড করা হবে এক্সপেন্সেস এবছরে, সেটা এক্সপেন্সেস। তাহলে 6 লাখ থেকে 4 লাখ বাদ দিলে এবছরের প্রফিট পেয়ে গেলাম 2 লাখ টাকা। কিন্তু যেটা খুব ভালো করে শিখতে হবে সেটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, যেটা আমরা নর্মালি সব কিছু করবো যে বেসিসে, দ্যাট ইজ সেখানে দেখো রেভিনিউ করার সময় কিভাবে বেরোচ্ছে যে ইনকাম রিসিভড 6 লাখ টাকা, তার সঙ্গে আরও কোনটা অ্যাড হচ্ছে, দেখো অ্যাড ইনকাম নট ইয়েট রিসিভড, মানে আমি যখন এবছরের প্রকৃত আয়টা বার করতে চাইবো তখন যতটা ইনকাম রিসিভ করেছি তার সাথে ইনকাম নট ইয়েট রিসিভ, দ্যাট ইজ অ্যাক্রুড ইনকাম, মানে এবছরের আয় কিন্তু আমি এবছর এখনও পাইনি,
পাইনি, কিন্তু এবছরের কারেক্ট ইনকামটা জানতে গেলে তো সেটা আমাকে ধরতে হবে, মানে এটা এবছরেরই প্রাপ্য টাকা কিন্তু পাইনি, কিন্তু আমাকে অ্যাকচুয়াল বেসিসে এই টাকাটাকে ধরতে হবে এবছরের আয়ের মধ্যে। তাহলে ইনকাম রিসিভ যেটা করেছো ক্যাশে প্লাস ইনকাম নট ইয়েট রিসিভটা অ্যাড করবে, তার থেকে বাদ দেবে কোনটা, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। দেখো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স যদি বলে 18-19-এ যদি বলা হয় যে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স এত টাকা হয়েছে, দ্যাট মিনস এটা কী মানে বোঝাচ্ছে যে অ্যাডভান্স রিসিভ করেছে, তার মানে নেক্সট ইয়ারের টাকা এবছরে রিসিভ করেছে। তাহলে এবছরের প্রকৃত ইনকাম বার করতে গেলে এই টাকাটা আমাকে বাদ দিতে হবে। তাহলে আবার বলে দিচ্ছি, দেখো ইনকাম রিসিভ 6 লাখ টাকা যেটা ক্যাশে পেয়েছো, তার সাথে অ্যাড করব ইনকাম নট ইয়েট রিসিভ, মানে এবছরের টাকা এখনও পাইনি সেটা অ্যাড করব, আর যেটা অ্যাডভান্স পেয়ে আছি সেটা বাদ দিয়ে দেবো। দিলে আমি একদম কারেক্ট ইনকাম ফর দিস ইয়ার, দিস ফিনান্সিয়াল ইয়ারের আমি কারেক্ট ইনকামটা পেয়ে গেলাম। এক্সপেন্সেসের ক্ষেত্রেও ঠিক সেরকমই, দেখো এক্সপেন্সেস পেড 4 লাখ টাকা, মানে ঠিক ক্যাশে পেড করা হয়েছে এটা, তার মধ্যে তার সাথে অ্যাড হবে এক্সপেন্সেস নট ইয়েট পেড, মানে দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, মানে এবছরে পেড করার কথা কিন্তু এখনও পেড করেনি, এরকম তো হতেই পারে। তো এক্সপেন্সেস নট ইয়েট পেড সেটা অ্যাড করব, তাহলে প্রকৃত এবছরের খরচটা বেরোবে। তার থেকে আমি বাদ দেবো এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স, মানে এই বছরে কিছু অ্যাডভান্স পেড করেছি, তার মানে এটা কোন বছরের এক্সপেন্সেস, নেক্সট ইয়ার এক্সপেন্স। সেটা যদি এবছরের এই এক্সপেন্স পেডের মধ্যে ঢুকে থাকে তাহলে তো সেটা এবছরের এক্সপেন্স অ্যাকচুয়ালি নয়, সেই জন্য ওটা বাদ দিয়েছি। দিয়ে তাহলে আমি এই বছরের একদম কারেক্ট এক্সপেন্সটা পেলাম। তাহলে এই যে কারেক্ট ইনকাম থেকে কারেক্ট এক্সপেন্সেসটা বাদ দিলে আমি অ্যাকচুয়ালি প্রফিটটা পেলাম। এই মেথডটাই সবচেয়ে সায়েন্টিফিক মেথড, এবং এটা থেকেই কারেক্ট প্রফিট অ্যান্ড লসটা বা কারেক্ট ফিনান্সিয়াল রেজাল্টটা কোনো প্রতিষ্ঠানে জানা যায়। তো সেখান থেকে আমি তাহলে প্রফিট পেয়ে গেলাম। দেখো ইনকাম 5,85,000 রেভিনিউ, তার থেকে এক্সপেন্সেস 3,50,000, তাহলে অ্যাকচুয়ালি প্রফিট বা নেট ইনকাম হচ্ছে 2,35,000। এটাই একদম অ্যাকচুয়াল, দ্যাট ইজ দ্য রিয়েল প্রফিট অফ দ্য কনসার্ন অফ দিস ফিনান্সিয়াল ইয়ার। আর দেখো আমি আর একটা হাইব্রিড প্রসেস বলেছিলাম যেটা মিক্সড প্রসেস, সেখানে আমরা বলেছিলাম যে ইনকামটা হয় ওখানে হাইব্রিড প্রসেসটাকে হাইব্রিড বা মিক্সড বেসিস বলে, কারণ কি ওখানে এই দুটো পদ্ধতির মিক্সচার থাকে, যেখানে ইনকামটা আমরা ক্যাশ বেসিসে করে দিই আর এক্সপেন্সেসটা ধরি আমরা ওই অ্যাকচুয়াল বেসিসে। তাহলে ইনকামটাতে আমি রেভিনিউ বা ইনকামটাকে কীভাবে দেখাচ্ছি, ইনকাম রিসিভটা ক্যাশ বেসিসে 6 লাখ টাকা, আর এক্সপেন্সেসটা আমি অ্যাকচুয়াল বেসিসে ক্যালকুলেট করবো, সেই যেরকম করলাম আমি এক্সপেন্স পেড থেকে অ্যাড করলাম এক্সপেন্স নট ইয়েট পেড, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, তার থেকে লেক্স করলাম এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স, করে আমি এক্সপেন্সেসটা পেয়ে গেলাম। তাহলে প্রফিট কী বেরোলো, ওই রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস 2,50,000, এটা হয়ে গেল মিক্সড বেসিস। তাহলে আশা করি তোমরা আমার পুরো থিওরি পার্টটা বুঝে গেলে, কারণ আমি একেবারে অঙ্ক দিয়ে ক্লিয়ার করে দিলাম। আমি তোমাদের এরকম দু একটা অঙ্ক করতেও দিয়ে দেবো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তাহলে আরেকবার আমি অ্যাকচুয়াল বেসিসটা এমনি বলে দিচ্ছি মুখে, যে অ্যাকচুয়াল বেসিসটাই অ্যাকচুয়ালি রিয়েল প্রফিট অ্যান্ড লসটা জানা যায় একটা প্রতিষ্ঠানের, এবং একটা প্রতিষ্ঠানে যখন আমি ইনকাম বা এক্সপেন্সেস ক্যালকুলেট করি শুদ্ধ সেই বছরেরটা আমরা কনসিডার করব, সেটা সে বছর পেলেও করব, সেটা যদি না পাই তাও প্রাপ্য থাকে তাও করব, আর এক্সপেন্সেসের ক্ষেত্রেও সেটা যদি পেড করি সেটাও ধরবো, এবং যেটা প্রদেয় থাকবে আউটস্ট্যান্ডিং থাকবে সেটাও ধরবো, আর তার মধ্যে যদি কিছু আগামী বছর বা পূর্ববর্তী বছরের কিছু ঢুকে থাকে সেগুলোকে লেস করব। ক্লিয়ার? আমি আশা করছি তোমরা বুঝতে পারলে। আমি দু একটা অঙ্ক করাবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে।